বিপিএল আয়োজন করতে চান না তামিম ইকবাল, এই খবর কি সত্যি? না, আসল খবর প্রতি সিজনে কোটি কোটি টাকা লসে বিপিএল আয়োজন করতে চান না বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল। বোর্ডের সাবেক পরিচালক আসিফ আকবর পুরো হিসাব প্রকাশ্যে এনে গণশুনানির দাবি করছেন। বিপিএল এ গেল 3 আসরে আয় ব্যয়ের পূর্ণাঙ্গ হিসেবটা এসেছে খেলাযোগের হাতে। রিপোর্টে বিস্তারিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্ম কেন হয়েছিল বলতে পারেন? আজকের যে প্রবল প্রতাপশালী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিলিয়ন ডলারের বাজার তৈরি করে সারা দুনিয়ায় ছড়ি ঘোরাচ্ছে, তার শুরু কিন্তু বাণিজ্যিক কারণেই। অর্থাৎ কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট নয়। ইউরোপের ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা আমেরিকার এনবিএর আদলে ক্লাব ভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের আইডিয়া নিয়ে আসেন ললিত মোদি। নতুন একটা শব্দ আবিষ্কার হয়, স্পোর্টেইনমেন্ট। বিশ্বের সেরা ক্রিকেটারদের এক দলে খেলার প্রথম বৈধ প্ল্যাটফর্ম। মিডিয়া রাইটস, স্পন্সরশিপ থেকে ফ্র্যাঞ্চাইজি ফি, কোটি কোটি ডলার আয়, বিলিয়ন ডলার প্রফিট। আর এখন এই টুর্নামেন্ট থেকে এভারেজ প্রফিট মার্জিন দাঁড়িয়েছে 50% প্রায়। অর্থাৎ প্রতি 100 টাকা খরচ করে তারা বাজার থেকে প্রতি সিজনে তুলছে 150। এই প্রফিট করার জন্যই জন্ম হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগ নামের বিজনেস মডেলের। কিন্তু সেই ভারতের পাশেই বাংলাদেশ। গেল 3 আসরে বিপিএল থেকে ক্রিকেট বোর্ড লস গুনেছে। কথাটা বলছেন খোদ বিসিবি সভাপতি। আমি বারে বারে বলেছি যে আমি বিপিএল এভাবে করে করব না, আমি কয়েকবারই বলেছি। এখন এখানে 2-3টা ইস্যুস আছে, এই জিনিসগুলো আপনাদের সবারই বুঝতে হবে। তামিম ইকবাল নিজের প্রেস মিট শেষ করে চেয়ার ছাড়তে না ছাড়তেই বোর্ডের সাবেক পরিচালক আসিফ আকবর অ্যাক্টিভেটেড। তিনি মানতে রাজি নন বিপিএল এ গেল 3 আসরে ক্ষতিতে পড়েছে বিসিবি। চাইছেন গণশুনানি। খেলাযোগের হাতে এসেছে গেল 3 আসরের বিপিএল এ আয় ব্যয়ের পূর্ণাঙ্গ নথি। সেখানে দেখা যাচ্ছে দশম আসরে বিপিএল থেকে মোট আয় ছিল 44.03 কোটি টাকা এবং খরচ ছিল 50.5 কোটি টাকা। লোকসান 6.55 কোটি টাকা। বিপিএল এর 11তম আসরে মোট আয় বেড়ে হয় 56 কোটি 88 লাখ টাকার বেশি, কিন্তু খরচও বেড়ে দাঁড়ায় 70 কোটি 95 লাখ টাকায়। ঘাটতি বা লোকসান হয় 14 কোটি 6 লাখ টাকার কিছু বেশি। বিপিএল এর দ্বাদশ আসরের হিসেবে অবস্থা আরো ভয়াবহ। এবার মোট আয় আগের চেয়ে কমেছে 36 কোটি 11 লাখ টাকা, কিন্তু আবার খরচ বেড়ে হয়েছে 56 কোটি 2 লাখ টাকা। ঘাটতি বা লোকসান 19 কোটি 90 লাখ টাকা। দ্বাদশ আসরের আয় আগেরটির চেয়ে প্রায় 20 কোটি 77 লাখ টাকা কমে যাওয়ায় ঘাটতির পরিমাণ গিয়ে ঠেকে প্রায় 20 কোটিতে। ক্ষতির হিসেবগুলো পাশাপাশি দাঁড় করালে দেখা যায় বিপিএল আয়োজন করে বোর্ডের লস বেড়েছে আশঙ্কাজনক হারে। অথচ ফ্র্যাঞ্চাইজি লিগ আইডিয়ার জন্মই হয়েছে সেখান থেকে হওয়া প্রফিট দিয়ে ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন করা। বিসিবির ক্ষেত্রে সেই প্রফিট তো হয়নি, বরং প্রতি সিজনে বড় অঙ্কের ক্ষতির কারণে টাকা গুনতে হয়েছে ফান্ড থেকে। এমনকি যে টিকিট বিক্রি নিয়ে গর্বে বুক ফুলিয়েছে আগের কমিটি, সেই আয়ও লাস্ট সিজনে কমে গেছে। বিপিএল সবসময় কেন, কি কারণে প্রবলেমে পড়তো? এভাবে লিগ চালিয়ে লস গোনার চেয়ে তেমন কিছু না হওয়াই তো বেটার। যুক্তিটা সিম্পল, যে দোকান আপনাকে লাভের বদলে লোকসান এনে দেয়, প্রতি হাল খাতায় আপনার সেভিংস থেকে টাকা ঢালতে হয়, সেটার পেছনে ওই দোকান আপনি কেন চালাবেন? পাশাপাশি গেল 3 আসরে খেলার মান নিয়ে প্রশ্ন, প্লেয়ারদের পাওনা নিয়ে 9-6, ফ্র্যাঞ্চাইজি ফি, ব্যাংক গ্যারান্টি ইত্যাদির অনিয়ম তো ছিলই। তামিম ইকবাল বলছেন এ সব সমাধান করে তবেই ফিরবে বিপিএল এর নেক্সট এডিশন। তবে এখানে একটা কিন্তু তো আছেই। তামিম ইকবাল সভাপতির চেয়ারে বসার পর প্রথম যে সিদ্ধান্ত জানিয়েছিলেন তা ছিল ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়ানো। সেই থেকে এই পর্যন্ত ক্রিকেট বোর্ডের সভাপতি নয়, ক্রিকেটারদের সভাপতি হিসেবেই নিয়েছেন প্রতিটা সিদ্ধান্ত। তাহলে বিপিএল বন্ধ করে সেই ক্রিকেটারদের আর্থিক ক্ষতিতে কি করে ফেললেন? এই প্রসঙ্গে খেলাযোগের কথা হয়েছে একাধিক সিনিয়র ক্রিকেটারের সাথে। তারা বলছেন ক্রিকেটারদের সেই আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে তামিমের নিশ্চয়ই একটা প্ল্যান বি আছে, আর সেটা সময় হলেই আসবে সবার সামনে। হতে পারে আলাদা কোনো টুর্নামেন্ট কিংবা আরো ভালো কিছু। তামিমে বিশ্বাস আছে মাঠের 22 গজ থেকে উঠে আসা ক্রিকেটারদের প্রেসিডেন্ট হতাশ করবেন না। খালিদ জামিল, 71। চাপ নিতে নারাজ টাইগাররা অজিদের হারাতে ডারউইন টেস্টের পরিকল্পনাতেই এগোতে চান নাজমুল শান্ত। অস্ট্রেলিয়াকে সেশন বাই সেশন চাপে রাখার পরিকল্পনা। ইনজুরিতে পড়া তানজিদ তামিমকে ম্যাকাই টেস্টে পাওয়া নিয়ে কেটে গেছে শঙ্কা। টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত করতে চায় অপেক্ষা। অস্ট্রেলিয়ার ম্যাকাই থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। ভালো উইকেট জন্য ব্যাটসম্যানের জন্য। আচ্ছা 10টা হবে তাহলে এবার। আগের ম্যাচের জয়ের নায়ক হাসান মাহমুদ, তার কণ্ঠে আত্মবিশ্বাসের সুর।
একদম স্পষ্ট করে বলেছেন উইকেটটা বেশ ভালো, বোলাররাও সুবিধা পাবে, ব্যাটসম্যানরাও সুবিধা পাবে। আর একটা প্রশ্ন ছিল, এবার কি 10 উইকেট হবে? হাসান মাহমুদ বলেছেন ইনশাল্লাহ হবে। অর্থাৎ পুরো দল কিন্তু এই কনফিডেন্স নিয়েই ম্যাকাই টেস্টে মাঠে নামছে। বাংলাদেশ নিঃসন্দেহে একটা ইতিহাস গড়তে চাইবে, তবে আপাতত অত দূরে চোখ নেই পুরো দলের। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত পুরো দলকে শান্ত রাখার চেষ্টা করছেন, বলছেন ঠিক ডারউইন টেস্টে যেভাবে বাংলাদেশ খেলেছে, যে পরিকল্পনায় খেলেছে, ঠিক একইভাবে এই ম্যাকাই টেস্টেও তারা খেলতে চায়। অর্থাৎ অস্ট্রেলিয়াকে যেভাবে সেশন বাই সেশন হারিয়েছিল ডারউইন টেস্টে, এই ম্যাকাই টেস্টেও তারা সেশন বাই সেশন এগোতে চায় এবং 5 দিনে 15টা সেশন ঠিকঠাক খেলতে চায় এবং পঞ্চম দিন পর্যন্ত যদি টেস্টটা যায়, দিন শেষে রেজাল্ট যাই হোক, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে অস্ট্রেলিয়ায় এই ঐতিহাসিক সিরিজটা শেষ করতে চায়। আমি প্রথম থেকে যে কথাটা বলে আসছি যে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, আবার সেম ইচ্ছাটা থাকবে যে 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই। সো ইম্পর্ট্যান্ট এক একটা দিন, এক একটা সেশন আমরা কত ভালো ক্রিকেট খেলছি, সো ওইটাই টার্গেট থাকবে। আমার মনে হয় যদি প্রসেসটা ঠিকমতো ফলো করি, আমরা প্রত্যেকটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলতে পারি, রেজাল্ট উইল কাম অটোমেটিকলি। পায়ে প্যাড হাতে ব্যাট, সবাই নেটের পথে, কিন্তু পিছনে তাকিয়ে আছেন কার জন্য? তানজিদ তামিমের জন্য সবাই অপেক্ষায়। সেই তানজিদ তামিম যিনি কিনা ডারউইন টেস্টে সেঞ্চুরি করেছিলেন, বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক ছিলেন, কিন্তু ম্যাকাই টেস্ট ঘিরে একটা শঙ্কা জুড়ে গিয়েছিল বা শঙ্কা দেখা দিয়েছিল, যে শঙ্কাটা হলো তিনি হয়তোবা ঘাড়ের ব্যথার কারণে এই টেস্টটা মিস করতে যাচ্ছেন। প্রথম দিনের অনুশীলনে ছিলেন না, দ্বিতীয় দিনেও তাকে সকাল সকাল দেখা যায়নি। তবে মাঠে ঠিকই এসেছেন হসপিটাল থেকে স্ক্যান করিয়ে, কিন্তু মরার উপর খাড়ার ঘা। নেটে যখন প্র্যাকটিস করছিলেন, ব্যাটিং করছিলেন, তখন আবারও হাতে চোট পেয়েছেন। ম্যাজিক স্প্রে দিয়ে ম্যাজিক্যাল তানজিদ তামিমের ব্যথাটা দূর করা গেছে, কিন্তু শঙ্কাটা কিন্তু এখন রয়ে গেছে। তানজিদ তামিম কি আসলে এই ম্যাকাই টেস্টে শেষ পর্যন্ত খেলতে পারবেন? কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট সবাই দুশ্চিন্তায় আছেন। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন সিদ্ধান্তটা হবে ম্যাচের দিন সকালে। তামিম আজকে ব্যাটিং করেছে, এটা একটা পজিটিভ দিক, বাট মেডিকেল টার্মস অনুযায়ী কালকে সকাল পর্যন্ত আরেকটু আমরা অবজার্ভ করতে চাই। সো আই হোপ যে সে ঠিক হয়ে যাবে, বাট আমাদের সব ধরনের অপশন আছে। সো আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। তাসমান পারে অস্ট্রেলিয়ার সাম্রাজ্যে বাংলাদেশের লাল সবুজ পতাকা উঠছে। এই পতাকাটা আরো বেশি মাথা উঁচু করতে চায় এই ম্যাকাই টেস্ট শেষে। 139 বছরের ইতিহাসে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে এসে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ কেউ করতে পারেনি। সবশেষ সেই 139 বছর আগে ইংল্যান্ড করেছিল। বাংলাদেশ কি এবার সেই গৌরবটা অর্জন করতে পারবে? তার চেয়ে বড় কথা, এই টেস্টটা জিততে পারলে বাংলাদেশ কিন্তু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের যে টেবিলটা আছে সেখানে 3-এ উঠে আসবে। নাহিয়ান বিন জসিম, 71, ম্যাকাই, অস্ট্রেলিয়া। উইকেটের চিন্তায় অজিদের ঘুম হারাম। টাইগারদের থামাতে কামিন্সরা মনের মতো উইকেট চায় ম্যাকাইতে। কিউরেটর জানিয়েছেন এখানকার 22 গজ হবে গ্যাবার মতো, বাউন্স থাকবে, ব্যাটাররাও সুবিধা পাবে, স্পিনাররাও নাকি ঘূর্ণি জাদু দেখাতে পারবে শেষের দিকে। অস্ট্রেলিয়ার ম্যাকাই থেকে নাহিয়ান বিন জসিমের আরেকটা রিপোর্ট। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার 22 গজের গায়ে টোকা দিয়ে চেপে প্যাট কামিন্স চরিত্র বোঝার চেষ্টাতে। ম্যাচের আগের দিনে প্র্যাকটিস না, অজি টিম ম্যানেজমেন্টের সব মনোযোগ উইকেটটাতে। টাইগারদের ফাঁদে ফেলতে অজিদের চিকন ঘাম বের হচ্ছে। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাকে এক টুকরো গ্যাবা বানানো চাই। তাই 22 গজকে ঘিরে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট, পাশাপাশি অধিনায়ক প্যাট কামিন্স, ক্রিকেটার সবাই কিন্তু জহুরির চোখ রেখেছেন। যে করেই হোক এই উইকেটটা তাদের মনের মতো হওয়া চাই। বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাঠে যখন অস্ট্রেলিয়া খেলতে নামছে, তখন তাদের উইকেট নিয়েও ভাবতে হচ্ছে। এটা আসলেই অন্যরকম একটা ব্যাপার। They're a really good side. I'm sure they'll be having a lot of confidence coming to this week after how they performed last week. So that's the challenge. কামিন্সের কথায় স্পষ্ট, উইকেট যেমনই হোক টাইগাররা ক্যাঙ্গারুদের মরণ কামড় দিতে প্রস্তুত। ম্যাচের আগের দিন অবশ্য উইকেট নিয়ে একদমই মাথা ব্যথা নেই মিরাজ শান্তদের। সবাই ডিস্টিং মুডে। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার কারিগর কিউরেটর পিটার অবশ্য দিন শেষে সব রহস্য ভেঙে দিলেন। জানালেন এখানকার উইকেট কেমন হবে। A lot of pace.
want the ball to come through really nicely. Probably similarities. We've got the same sort of clay as the Gabba, so we're expecting similar characteristics for that. I think it's probably more pace friendly, but it's a new ball wicket. So once you get through the new ball, I expect on the first day, the second, third session, if you're in, it should be a really nice batting wicket, and probably hopefully just the spinners come into play later in the match. উইকেটটা তো দেখে ভালো মনে হয়েছে। অবশ্যই আমরা যে প্র্যাকটিস উইকেটে প্র্যাকটিস করেছে এখানে অবশ্যই একটু বাউন্স বেশি ছিল। আমাদের যেই 5টা পেস বোলার স্কোয়াড আছে সবাই রেডি আছে। পজিটিভ দিক হলো যে 2টা স্পিনার আছে যে কোনো কন্ডিশনে ভালো বল করে। সো আমার মনে হয় যে যেহেতু আরও একটু সময় আছে, সকালে এসে আরেকবার উইকেটটা দেখে টিমের জন্য যে ডিসিশনটা নিলে ভালো হবে ওইটাই আমরা নিব। প্রশ্ন হচ্ছে, প্যাট কামিন্সরা কি চাপ দিচ্ছে কিউরেটরকে নিজেদের মনের মতো উইকেট বানাতে? It's my pitch. I get to do what I want. I'm the curator, so yeah, no influence. এই পাশ থেকে বাতাস পাবে, বল ভেতরে আসবে। তানজিদ তামিমকে মিরাজ ধারণা দিচ্ছিলেন এখানকার বাতাস দ্বিধায় ফেলতে পারে ব্যাটারদের, সাবধান থাকতে হবে। নেটে লিটনদেরও দেখা গেছে কন্ডিশন মাথায় রেখে বাউন্সার সামলানোর সিরিয়াস প্র্যাকটিস করতে। নাহিয়ান বিন জসিম, 71, ম্যাকাই, অস্ট্রেলিয়া। ডারউইনে জিতে ফুরফুরে বাংলাদেশ, এবার ম্যাকাইতে হানা দেয়ার পালা। সেখানে কেমন হবে টাইগারদের একাদশ, তাই নিয়ে চলছে জল্পনা কল্পনা। উইনিং কম্বিনেশনই থাকবে নাকি আসবে কোনো পরিবর্তন? সেই পরিবর্তনটা কি ব্যাটিংয়ে না স্পিনে নাকি পেসে? সবকিছুর বিস্তারিত থাকছে মঈন হাসানের রিপোর্টে। ডারউইনের জয়ের স্বাদ এখনো তাজা, মাঝে কয়েকদিন পেরিয়ে গেল। এর মধ্যে লম্বা জার্নি করে ম্যাকাইতে পৌঁছায় টিম বাংলাদেশ। ক্রিকেটারদের শরীরের উপর দিয়ে বেশ ধকল গেছে। বিশ্রাম শেষে যতটুকু অনুশীলনের সুযোগ পাওয়া গেল তাই নিয়ে এবার ম্যাকাই জয়ের পালা। শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে মাঠে নামছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে 1-0 এগিয়ে থাকায় আনন্দ আছে। সেই আনন্দটা বাংলাদেশ দলকে দেখলে বোঝা যায়। তবে নির্ভর হওয়ার সুযোগ কি আছে তা অবশ্য নেই, কারণ ফিল সিমন্স খুব পরিষ্কার ভাষায় একটা কথা বলে দিয়েছেন। সিমন্সের ভাষায় অস্ট্রেলিয়া আরো শক্তিশালী হয়ে হাজির হবে ম্যাকাইতে। বাংলাদেশের হয় ডারউইনের পারফরমেন্সটা রাখতে হবে অথবা এর চেয়ে ভালো কিছু চেষ্টা করতে হবে। যদি সেটা 1%ও বেশি হয় তাই করতে হবে। এর কোনো বিকল্প দেখছেন না টাইগার কোচ। কিছু জিনিস আইডিয়া করা যাচ্ছে। তৃতীয় দিন থেকে ম্যাকাইয়ের এই মাঠে স্পিন ধরার সম্ভাবনা আছে। ডারউইনের মানেরা স্টেডিয়াম থেকে আবার খুব বেশি পার্থক্য যে হবে তাও কিন্তু না। অস্ট্রেলিয়ান পিচের যে ধাঁচ সেটা থাকবে গ্রেট ব্যারিয়ার রিফে, ফলে পেসারদের দিকে আপনার তাকাতেই হবে। 4 পেসার যে খেলাবে না বাংলাদেশ তা অনেকটাই নিশ্চিত। সেক্ষেত্রে শরীফুল যদি একাদশে ফেরেন কেউ তো বাদ পড়বেন। একজন পেসার অথবা একজন স্পিনার হতে পারে সেই নামটা। স্পিনারের তালিকাটা লম্বা নয়, মেহেদি মিরাজ থাকছেন, বাকি থাকে তাইজুল ইসলাম। তবে গ্রেট ব্যারিয়ার রিফে স্পিন ধরার যে আলাপ আছে সেখানে তাইজুলকে কে না একাদশে রাখতে চাইবে। ফিল সিমন্স এখানে কি বললেন তা একটু দেখে নেই। শরীফুল আলাদা কিছু অফার করে তা জানেন বাংলাদেশের কোচ। তবে কোচ এমন একজন মানুষ যে কিনা খুব অল্পই তার উইনিং কম্বিনেশন পরিবর্তন করেন। সিমন্সের এই কথাতেই অন্তত বোঝা যাচ্ছে একাদশে খুব একটা পরিবর্তন হবে না। সেক্ষেত্রে শরীফুল যদি একাদশে ঢুকে যায় একটা জায়গায় পরিবর্তন হতে পারে এবাদত হোসেন। আরও একটা জায়গা নিয়ে অবশ্য আলোচনা আছে, তা ওপেনিং স্লট। সেখানে সাদমান ইসলামকে নিয়ে কিছুটা কনসার্ন দেখাচ্ছেন অনেকেই। ডারউইনে প্রথম ইনিংসে 20 রানে আউট হয়ে যান সাদমান, আর দ্বিতীয় ইনিংসে 25 রানে অপরাজিত ছিলেন। এর মধ্যে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। মূলত সাদমানের জায়গায় সৌম্য সরকারকে নিয়ে অনেকে প্রত্যাশা করছেন। এর বড় কারণ দেশের বাইরে সৌম্যর দারুণ কিছু ইনিংস। বাউন্সি পিচে বেশ কমফোর্টেবল সৌম্য। অনুশীলনে এই বাঁহাতি ব্যাটারকে লম্বা সময় ব্যাট করতেও দেখা গেছে।
মূলত এই দুইটা জায়গা নিয়েই আলোচনা হচ্ছে, যেখানে শরীফুল ইসলাম একাদশে ফিরতে পারেন যে আলোচনা একটু জোরালো, আর সাদমানের পরিবর্তে সৌম্য সরকার ফিরতে পারেন সেই আলাপ কিছুটা হালকা। একাদশের বাকি নামগুলো হয়তো থাকবে অপরিবর্তিত। ডারউইনের সেই ঝটকা ম্যাকাইতে নিশ্চিতভাবেই দিতে চাইবে টিম বাংলাদেশ। মঈন হাসান, ৭১। রাঘব বোয়াল ধরাতে বৃহস্পতি তুঙ্গে বাংলাদেশ ক্রিকেটের। টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়, তরতর করে বাড়ছে বাংলাদেশ দলের ব্র্যান্ড ভ্যালু। বিসিবির মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মাসুদুজ্জামান বলছেন, ক্রিকেট স্পন্সর করতেই এখন অনেকেই আগ্রহ দেখাচ্ছে, অনেকেই ছুটে আসবে। দ্বিতীয় টেস্টেও টাইগাররা গর্জে উঠবে, বিশ্বাস বিসিবি পরিচালক মাসুদুজ্জামানের। সাইফুল রূপকের রিপোর্ট। বিশ্ব ক্রিকেটের এক মোড়ল অস্ট্রেলিয়াকে স্বীকার করে বাংলার বাঘেরা তৃপ্ত। তাসমান সাগর পারে ওদের গর্জন। বড় সাফল্যে বাংলার ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু বাড়ছে তরতর করে। বলাই যায় এমন জয় পৃষ্ঠপোষক কোম্পানিগুলোর প্রতিনিধিদের বিসিবিমুখী করবে। বিসিবি পরিচালক ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মাসুদুজ্জামান সুযোগটা দারুণভাবে কাজে লাগাতে মুখিয়ে। বাংলাদেশ ক্রিকেটের যে কোনো একটা সাকসেস মার্কেটিংকে অবশ্যই সাহায্য করে, এবং যারা এই সমস্ত খেলাগুলি দেখছে, যে সমস্ত কর্পোরেট কোম্পানিগুলি এগুলি ফলো করছে, তারা আশা করি তারা এগিয়ে আসবে এবং তাদের ইচ্ছা জাগবে। পরপর কয়েকটা সাকসেস, ভালো কিছু জিনিস, এরা কিন্তু আবার এনকারেজ ফিল করবে যে হ্যাঁ, বাংলাদেশ টিম ভালো করছে, আমরা একটু আগে বাড়ি, আমরা একটু পার্ট হইতে চাই। আমরা জানি আসলে কোন কোন কোম্পানিগুলি আসলে এই ধরনের খেলাধুলার সাথে জড়িত থাকতে চায় বা জড়িত ছিল, এবং যারা জড়িত ছিল, যারা পিছিয়ে ছিল বা ইন্টারেস্ট হারায় ফেলছিল, তাদেরকে পিক করা, এবং যারা আছে বর্তমানে তাদেরকে অনবোর্ড করা। প্রথম টেস্টে 3.5 দিনেই ডমিনেট করে জয়। দ্বিতীয় ম্যাচেও যদি একই রূপে দেখা মেলে টাইগারদের, তাহলে তো কথাই নেই, ব্র্যান্ড ভ্যালু বাড়তেই থাকবে। সোনায় সোহাগা বিসিবি মার্কেটিং বিভাগের জন্যে। প্রশ্ন হলো, ব্যাক টু ব্যাক সাফল্য পাবে কোন কারণে? জাতীয় দলের ড্রেসিং রুমটাকে একটা সুখী পরিবার হিসেবেই দেখছেন মাসুদুজ্জামান। একটা টিম, একটা পরিবার, যেখানে সবাই মিলে খেলবে এবং নিজেদের ভিতরে একটা সমন্বয় থাকবে, এবং সেটা আমি আশা করি শান্ত বা মিরাজ ওরা পেরেছে। এটা একটা ভালো জিনিস, এটা একটা পজিটিভ। আমি আশা করি এই টেস্টটাও জিতবে। সেটা যদি নাও হয়, ড্রোর দিকেও যেতে পারে, সেই সামর্থ্য আছে, এবং ছেলেপেলেগুলি মানসিকভাবে খুব উজ্জীবিত মনে হয়, চাঙ্গা মনে হয়। মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান, অভিজ্ঞ এই সংগঠক বিসিবির পরিচালক পদটা কতটা উপভোগ করছেন? তামিমের নেতৃত্বে কোন পথে যাচ্ছে দেশের ক্রিকেট? তামিমের বয়স অনেক কম, কিন্তু তার অভিজ্ঞতা কিন্তু অনেক। সে শুধু বিসিবির প্রেসিডেন্ট না, সে সাবেক ক্যাপ্টেন, সে সাবেক খেলোয়াড়, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে খেলেছে। তার সেই অভিজ্ঞতাগুলিকেই আমরা কাজে লাগাতে চাই, সেটা আমাদের জন্য একটা বড় পাওয়া। সাইফুল রূপক, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।